ওয়েলকাম স্টুডেন্ট। আজকে আমরা ওই ব্যক্তির আরেকটা গুরুত্বপূর্ণ সূত্র সম্পর্কে আলোচনা করব, যেটাকে বলা হচ্ছে হার্ডি-ওয়েনবার্গের ল। ইংরেজ ম্যাথমেটিশিয়ান হার্ডি এবং জার্মান চিকিৎসক ওয়েনবার্গ তারা একটা অভিব্যক্তি সংক্রান্ত সূত্র দেন। আর যে সূত্রের সাহায্যে আমরা বুঝতে পারবো যে কোন স্থানে অভিব্যক্তি হচ্ছে কি হচ্ছে না। যদিও এই সূত্রটি প্রয়োগ করার ক্ষেত্রে কয়েকটি শর্ত তারা দিয়েছেন। ফার্স্ট যে শর্ত, এই সূত্রটি কেবল বৃহৎ পপুলেশনের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। আর কেন এই বৃহৎ পপুলেশন সেটা আমরা পরে আলোচনায় আসছি। নাম্বার 2, এই পপুলেশনের সদস্যদের মধ্যে র্যান্ডম মেটিং হতে হবে, অর্থাৎ তাদের মধ্যে কোনো নির্দিষ্ট নির্বাচন হবে না, সব রকম মিলনই যেন এখানে হতে পারে। নাম্বার 3, এখানে কোনো মিউটেশন হবে না, জিনের কোনো হঠাৎ যদি চেঞ্জ না হয় তবেই কিন্তু এই সূত্র প্রযোজ্য হবে। এছাড়াও কোনো অন্য গোষ্ঠীর সদস্যরা এই বৃহৎ পপুলেশনে এসে মিশবে না, বা এই পপুলেশন থেকে কোনো সদস্যের দল বা কিছু সদস্য অন্যত্র যেতে পারবে না। এই সব শর্তগুলো যদি সব ঠিক থাকে তাহলে সেই ক্ষেত্রে তারা বলেন যে কখনোই অভিব্যক্তি হবে না, জিনের যে ফ্রিকোয়েন্সি সেটা যুগ যুগ ধরে অপরিবর্তিত থাকবে এবং একই থাকবে। যদিও বাস্তবে কিন্তু এরকম কোনো পপুলেশন আমরা পাই না, তবুও এই সূত্রকে ধরে আমরা বাস্তবের কোনো পপুলেশনের সাথে যখন তুলনা করি তখন অভিব্যক্তি কতটা হচ্ছে, কিভাবে হচ্ছে, তার কিছুটা ধারণা আমরা কিন্তু পেতে পারি। হার্ডি-ওয়েনবার্গের সূত্রে যে পপুলেশনের কথা বলা হয় সেই পপুলেশনে কোনো প্রাকৃতিক নির্বাচনও যদি না থাকে তবে সেই ক্ষেত্রে এই সূত্রটি দ্বারা আমরা এটা দেখাতে পারি যে কখনোই এখানে জিনের ফ্রিকোয়েন্সির কোনো রকম পরিবর্তন হচ্ছে না। এখন আরো একটি কোশ্চেন যেখানে চলে আসে যে কেন বড় পপুলেশনের ক্ষেত্রে এইরূপ ঘটনা দেখতে পাই আমরা, বা এটা বড় পপুলেশনের ক্ষেত্রেই কেন প্রযোজ্য। একটা সহজ উদাহরণ নিলে ব্যাপারটা একটু পরিষ্কার হবে। যে আমরা যদি একটা কয়েন নিয়ে 10 বার টস করি আর আমরা আশা করছি যে 10 বারের মধ্যে 5 বার হেড আর 5 বার টেল পড়বে, কিন্তু বাস্তবে এরকম সবসময় হয় না, এটা বিরল ঘটনা। হয়তো দেখা গেল 6 বার হেড তো 4 বার টেল পড়লো, বা আরো অন্য কিছু হতে পারে। তো এই যে ত্রুটিটা, যেটা আমাদের চাহিদা ছিল যে রেজাল্টটা তার কাছাকাছি এটা না আসে, তার থেকে কিছুটা কম বা বেশি যখন আসে তো তাকে বলা হয় স্যাম্পলিং এরর। তো এই স্যাম্পলিং এরর এটার পরিমাণ কমতে থাকে তখন যখন আমরা বেশি বার টস করবো। যদি আমরা 100 বার টস করি বা 1000 বার টস করি তাহলে দেখা যাবে যে আমাদের যে কাঙ্ক্ষিত ফলাফল তার থেকে এটা কিছুটা হলেও বিচ্যুত হয়েছে, কিন্তু অতটা বিচ্যুত তত হবে না যদি এটা অনেক কয়েকবার টস করা যায়। আর এটাকে একটা সহজ সূত্রের দ্বারাও আমরা দেখতে পারি যে যখন পপুলেশনের সদস্য সংখ্যা বেশি হয় তো জিনের ফ্রিকোয়েন্সির অল্পই পরিবর্তন হয়, কিন্তু সদস্য সংখ্যা কম হলে ফ্রিকোয়েন্সির পরিবর্তন অনেকটাই হতে পারে, আর যেটা অভিব্যক্তিতে প্রভাব ফেলে। তাই হার্ডি অ্যান্ড ওয়েনবার্গের যে সূত্র সেটা বড় পপুলেশনের ক্ষেত্রে প্রযোজ্য। এখন একটু সহজে দেখে নেব যে কিভাবে এই ত্রুটিটা বড় পপুলেশনের ক্ষেত্রে কম হয় আর ছোট পপুলেশনের ক্ষেত্রে বেশি হয়। একটি বড় পপুলেশনের দুটো জিন যদি ধরা হয় যে তাদের ফ্রিকোয়েন্সি ধরা যাক পি এবং কিউ, আর ধরা যাক এদের ফ্রিকোয়েন্সি ভ্যালুগুলো সমান 0.5 আর এই পপুলেশনে এন হচ্ছে তাদের সদস্যের সংখ্যা। তো আমরা একটা সহজ সূত্র এখানে দিয়েছি, সিগমা রুট অফ পি ইন্টু কিউ ডিভাইডেড বাই 2n। এন কিন্তু এখানে পপুলেশনের সদস্যের সংখ্যা। তো আমরা দুটো পপুলেশনের ক্ষেত্রে দেখবো, একটা হচ্ছে ছোট পপুলেশন, একটা বড় পপুলেশন। তো ছোট পপুলেশনের সূত্র অনুযায়ী আমরা যে মানগুলিকে বসিয়ে দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে দুই রকম রেজাল্ট। এটা প্রথমে একটা আছে বড় পপুলেশনের ক্ষেত্রে। বড় পপুলেশনের ক্ষেত্রে স্যাম্পল এররের পরিমাণটা কিন্তু খুব অল্প, 0.005। এখানে টোটাল সদস্যের সংখ্যা 5000 যদি আমরা ধরি। কিন্তু যদি পপুলেশনটা ছোট হয় এখানে স্যাম্পল এররের মানটা তুলনামূলকভাবে কিন্তু ইম্পর্টেন্ট, কারণ এখানে এই মানটা তুলনামূলক বড়। তো তাহলে জিনের ফ্রিকোয়েন্সি বড় পপুলেশনের ক্ষেত্রে যদি চেঞ্জ হয় তাহলে সেটা কতটুকু চেঞ্জ হয়, সামান্যই চেঞ্জ হয়। অর্থাৎ এটা 0.50 ছিল তো এখানে 0.05 আসছে, আর এখানে 0.495 আসছে, অর্থাৎ সামান্যই বিচ্যুতির পরিমাণ। কিন্তু ছোট পপুলেশনের ক্ষেত্রে এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় যে এখানে জিনের যে ফ্রিকোয়েন্সি পরিবর্তন সেটা কিন্তু যথেষ্ট বেশি। তাই হার্ডি অ্যান্ড ওয়েনবার্গের লতে বড় পপুলেশন ধরা হয় যাতে এই যে স্যাম্পলিং এরর যেটা আছে সেটা খুবই নগণ্য হয়, এটাকে অগ্রাহ্য করা যেতে পারে। এরপরে আমরা যেটাকে আলোচনা রাখবো যে হার্ডি ওয়েনবার্গের সূত্রে এই জিনের ফ্রিকোয়েন্সি যে বংশ পরম্পরায় স্থির থাকবে সেটা কিভাবে প্রমাণ করা যায়।
হার্ডি-ওয়েনবার্গের সূত্র বোঝার জন্য আমাদের কয়েকটি শব্দের পরিষ্কার মানে বুঝে নেওয়া উচিত। তো ফার্স্ট তার মধ্যে হচ্ছে জিন পুল আর অ্যালিং ফ্রিকোয়েন্সি। তো জিন পুল বলার আগে আমরা এখানে দেখে নিই, ধরে নিই আমরা 5টি সদস্যকে এখানে রেখেছি, যেহেতু জিনগত বৈচিত্র্য এরকম রকমের। তো 5টি সদস্য যদি এই টোটাল পপুলেশনে থাকে তাহলে ক্যাপিটাল টি অর্থাৎ যেটা প্রকট বৈশিষ্ট্য, তো সেটা কয়টা আছে? 6টা। 1 2 3 4 5 6। আর প্রচ্ছন্ন কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা। ব্যাপারটা এখানেও সত্যি, 1 2 3 4 আর বাকি 6টা। অর্থাৎ জিন পুল বলতে বোঝায় যে সদস্যের মোট জিনের একত্রিত যে অংশটা আমরা পাচ্ছি পপুলেশনে, সেটাই হচ্ছে জিন পুল। এখন এই জিন পুলে ক্যাপিটাল টি, এটাকে যদি আমরা দেখি এর ফ্রিকোয়েন্সি কত, অর্থাৎ এই ক্যাপিটাল টি কতবার আছে, তো টোটাল সদস্যের সংখ্যা কত? এখানে 10, আর তার মধ্যে এই ক্যাপিটাল টি আছে কয়টা? 6টা, তাহলে এর ফ্রিকোয়েন্সি কত হচ্ছে? 0.6। ঠিক একইভাবে প্রচ্ছন্নটাকে যদি দেখি তাহলে এখানে কয়জন প্রচ্ছন্ন আছে? 4টা, 1 2 3 4, আর টোটাল সদস্যের সংখ্যা কত? 10, তাহলে এর ফ্রিকোয়েন্সি কত? 0.4। তো হার্ডি আর ওয়েনবার্গের ল অনুযায়ী পি আর কিউ বলতে কি, এখানে প্রকট জিনের যে ফ্রিকোয়েন্সিটা সেটাকে যদি পি ধরি তাহলে তার ভ্যালু আমরা বের করলাম 0.6, আর প্রচ্ছন্ন জিনের ফ্রিকোয়েন্সি যেটা আমরা ভ্যালু বের করলাম 0.4, তাহলে পি প্লাস কিউ সমান সমান 1 হবে। এটা হার্ডি-ওয়েনবার্গের সূত্রের প্রথম একটা ধারণা। তাহলে এর থেকে আমরা তিনটা মানে আইডিয়া পাচ্ছি। একটা হচ্ছে টোটাল সদস্যের সংখ্যা, তার থেকে জিন পুল বলতে কি বোঝায়, এবং প্রকৃতপক্ষে ইন্ডিভিজুয়াল বা আলাদা আলাদা পৃথক পৃথক জিনের ফ্রিকোয়েন্সি আমরা বের করতে পারলাম। আর তাদের মত অনুযায়ী এই ফ্রিকোয়েন্সি দুটির যোগফল সর্বদাই 1 হবে, অর্থাৎ এখানে পি আর কিউ ভ্যালু 1। এখন দেখা যাক হার্ডি-ওয়েনবার্গের সূত্রটা কিভাবে প্রযোজ্য হচ্ছে জেনারেশন আফটার জেনারেশন। তো এখানে আমরা দুটো জিন নিয়ে নিয়েছি, একটা ক্যাপিটাল টি, একটা স্মল টি, অর্থাৎ এটা প্রকট জিন, এটা প্রচ্ছন্ন জিন, যাদের ফ্রিকোয়েন্সি পি, আর এটা হচ্ছে কিউ। তো এখন আমরা যদি এক সংকর জনন যেভাবে ঘটাই সেভাবে যদি আমরা ফ্রিকোয়েন্সি অনুযায়ী এগুলোকে দেখি, তাহলে টি জিনের ফ্রিকোয়েন্সি হচ্ছে পি, আর স্মল টির ফ্রিকোয়েন্সি হচ্ছে কিউ। ঠিক একইভাবে এখানে এখন এদের মধ্যে গুণ করে দেওয়া হচ্ছে। তো যেরকম করে আমরা কি গুণ করি চেকার বোর্ডে পাপানেট স্কয়ার, তো গুণ করে তাহলে পি ইনটু টি, তাহলে এর ফ্রিকোয়েন্সি কত আসছে? দুটো পি মিলে পি স্কয়ার। এখানে কি আসবে? ক্যাপিটাল টি স্মল টি, তাহলে পি কিউ। ঠিক একইভাবে ক্যাপিটাল টি স্মল টি পি কিউ, আর স্মল টি এই দুটো যে হচ্ছে সেখানে আছে কিউ স্কয়ার। তার মানে এখানে জিনগুলির ফ্রিকোয়েন্সির মধ্যে আমরা ক্যাপিটাল টি জিনের ফ্রিকোয়েন্সি পাচ্ছি পি স্কয়ার, ক্যাপিটাল টি স্মল টি পাচ্ছি 2 পি কিউ, আর স্মল টি পাচ্ছি কিউ স্কয়ার। এখন যে কোনো একটা জিনের ফ্রিকোয়েন্সি বের করলে আমরা দেখব যে আগের জেনারেশনের সাথে এটা একই কিনা। তো ধরো না টি জিনের ফ্রিকোয়েন্সি, তো টি জিনের ফ্রিকোয়েন্সি বলতে পি স্কয়ার। আর ক্ষেত্রে টি আছে, ক্যাপিটাল টি কোথায় আছে? যখন সেটা সংকর প্রকৃতির হয়, অর্থাৎ এই 2 পি কিউ। তাহলে 2 পি কিউ তে হাফ হাফ আছে, এই একটা এই একটা, তাই হাফ ইনটু 2 পি কিউ। তাহলে এখানে টোটালটা যদি আমরা যোগ করে নিই, পি টাকে কমন নিই, তাহলে পি ইনটু পি প্লাস কিউ। কিন্তু এই সূত্রের শুরুতেই আমরা জানি যে পি প্লাস কিউ ফ্রিকোয়েন্সি সবসময় কত হবে? 1 হবে। তাহলে পি প্লাস কিউর জায়গায় আমরা যদি 1 বসাই তাহলে টি জিনের ফ্রিকোয়েন্সি পি আসছে, যেটা জেনারেশনের শুরুতেও ছিল, এক জেনারেশন পরেও তাই আসছে। ঠিক একইভাবে কিউটাকেও আমরা যদি বের করতে চাই তাহলে এখানে কিউটা হবে কার? স্মল এর ক্ষেত্রে হবে। তাহলে এখানে হচ্ছে 2 পি কিউ থাকছে, তাহলে এখানে কমন হচ্ছে কি? এখন এর থেকে আমরা কমন কি নিব? কিউ কে কমন নিব, তাহলে থাকবে কি? কিউ জি। প্রচ্ছন্ন জিনের ক্ষেত্রেও কিউ, আর প্রকট জিনের ক্ষেত্রে পি, সেটা ফার্স্ট জেনারেশন পরেও অপরিবর্তিত থাকলো। এখন এটা কি তারপরের প্রয়োজন একই থাকবে? তাহলে সেটা এর পরে আমরা দেখছি। এরপর সেকেন্ড জেনারেশনের ক্ষেত্রে আবার দেখা যায় আগের যে জেনারেশনের যে ফ্রিকোয়েন্সিগুলো আমরা বের করেছিলাম, ক্যাপিটাল টি ছিল পি স্কয়ার, ক্যাপিটাল টি স্মল টি ছিল 2 পি কিউ, আর স্মল টি ছিল কিউ স্কয়ার। ঠিক একইভাবে এই দিকেও বসানো হয়েছে। এরপর এদের মধ্যে গুণ করে দেওয়া হচ্ছে, আর তাদের ফ্রিকোয়েন্সিটা গুণ হচ্ছে, তাহলে পি স্কয়ার, ক্যাপিটাল টি, আর এই পাশে ঠিক একইভাবে ক্যাপিটাল টির সাথে ক্যাপিটাল টি স্মল টি এখানে গুণ করলে যে ফ্রিকোয়েন্সিটা আমরা পাচ্ছি 2 পি কিউ কিউ। ঠিক একইভাবে লাস্ট পার্টে পি স্কয়ার কিউ স্কয়ার, এখানে ফ্রিকোয়েন্সিটা এইভাবে চেঞ্জ হলো। এরপর আবার সেকেন্ড জেনারেশনের ক্ষেত্রে এইটার ক্ষেত্রে দেখা যায় সংকরের ক্ষেত্রে ক্যাপিটাল টি স্মল টি আর ক্যাপিটাল টি টির ফ্রিকোয়েন্সি এটার সাথে এটা গুণ করে এটা পাওয়া যাচ্ছে, আবার এটার সাথে এটা গুণ করে এটা, এবং এইটা ফাইনাল। প্লাস প্রচ্ছন্ন স্মল টির ক্ষেত্রে কিউ স্কয়ার, তাহলে এখানে ফ্রিকোয়েন্সিটা কি হচ্ছে? এই দুটো ফ্রিকোয়েন্সি গুণ পাশাপাশি, তাহলে পি স্কয়ার কিউ স্কয়ার, আর এরপর এটা ফ্রিকোয়েন্সি এটার সাথে এর গুণ, তো 2 পি কিউ কিউ, আর তারপর এটার সাথে এর গুণ কিউ টু দি পাওয়ার 4। এখন এদের আলাদা আলাদা যদি আমরা ফ্রিকোয়েন্সিগুলোকে আরেকবার চেক করি, তাহলে ক্যাপিটাল টি টির ফ্রিকোয়েন্সি কি ছিল? পরপর এগুলো, তাহলে এগুলোকে পরপর আমরা বসালাম, বসিয়ে পি স্কয়ারকে যদি আমরা কমন নিই, তাহলে পি স্কয়ারকে কমন নিলে তাহলে এখানে কি থাকে? পি স্কয়ার 2 পি কিউ প্লাস কিউ স্কয়ার, যার মানে হচ্ছে পি প্লাস কিউ হোল স্কয়ার।
তো যেটা আমরা হার্ডি-ওয়েনবার্গের সূত্র অনুযায়ী জানি এটা 1, তাহলে ফ্রিকোয়েন্সি এখানে পি স্কয়ার, যেটা শুরুতে ছিল সেকেন্ড জেনারেশনের পরও তাই আছে। ক্যাপিটাল টি স্মল টির ক্ষেত্রে এই ভ্যালুগুলোকে আমরা পরপর বসালাম, এখানে পি কিউ কে কমন নিয়ে নিলাম, তাহলে পি স্কয়ার 2 পি কিউ, কিউ স্কয়ার ঠিক একইভাবে 2 পি কিউ, যেটা শুরুতেও ছিল কিন্তু 2 পি কিউ। এবং স্মল টির ক্ষেত্রেও এই ভ্যালুগুলোকে লাস্টে বসানো হয়েছে পরপর। এখানে কমন নেওয়া হচ্ছে কিউ স্কয়ার, তাহলে কিউ স্কয়ারকে কমন নিলে আবার এটা কিউ স্কয়ারই থাকছে, আর এটা যেহেতু 1 তাই কিউ স্কয়ার, যেটা শুরুতে আগের জেনারেশনে কিউ স্কয়ার ভ্যালু ছিল। এখন এর সাথে ইন্ডিভিজুয়াল জিনগুলো যদি আমরা ফ্রিকোয়েন্সি সবগুলো বের করলাম, সেকেন্ড জেনারেশনেও তারা কিন্তু একই থাকছে। শুধু টি ক্যাপিটাল টি অর্থাৎ প্রকট জিনের যদি আমরা ফ্রিকোয়েন্সিটাকে আলাদা করে বের করি, তাহলে ক্যাপিটাল টি দুইজনের কাছে থাকতে পারে। একটা হচ্ছে যখন হোমোজাইগাস হতে পারে অথবা হেটেরোজাইগাস হতে পারে। তাহলে হোমোজাইগাসের ক্ষেত্রে আমরা যে ফ্রিকোয়েন্সিটা বের করলাম পি স্কয়ার, পি স্কয়ার বসিয়েছি। আর এখানে এটা কিন্তু 2 পি কিউ, অর্থাৎ 2 পি কিউ বলতে এখানে প্রকটও আছে প্রচ্ছন্নও আছে, তাই এখানে হাফ দিয়ে গুণ করা হচ্ছে ইনটু 2 পি কিউ। তাহলে যাকে আমরা ক্যালকুলেশন করে এটা পাই, এর থেকে পি কমন নিলে পি প্লাস কিউ থাকে। পি প্লাস কিউ যেহেতু 1 তাই ফ্রিকোয়েন্সি পি থাকবে, যেটা জেনারেশনের শুরুতে ছিল আমাদের আলোচনা। ঠিক একইভাবে প্রচ্ছন্ন জিনটাও আমরা বের করতে পারি, এখানে শুধু স্মল ডি হবে আর এখানে হবে হচ্ছে কিউ, আর বাকি ভ্যালু একই থাকছে। এখানে এটা হয়ে যাচ্ছে কিউ স্কয়ার, এখানে কমন যাচ্ছে কিউ, তাহলে পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু কিউ। এটা ছিল প্রচ্ছন্ন জিনের ক্ষেত্রে একদম আমাদের আলোচনা শুরুতে, তাহলে সেটা আবার একই থাকছে। তাহলে একটা জিনের ফ্রিকোয়েন্সি যদি শুরুতে যদি পি আর কিউ যদি ধরে নিই, তাহলে 2-3 জেনারেশন পরেও কিন্তু এটা একইভাবে থাকবে, এদের মধ্যে কোনো রকম পরিবর্তন হবে না, যদি হার্ডি-ওয়েনবার্গের সবগুলি শর্ত ঠিকঠাকভাবে মেনে চলা যায়। কিন্তু বাস্তবে যেহেতু এরকম কোনো পপুলেশন নেই, তো তাই এই সূত্রকে আদর্শ করে এর সাথে আমরা যখন কোনো বাস্তবিক পপুলেশনকে তুলনা করি, তাতে আমরা বুঝতে পারি এই অভিব্যক্তির ধারাটা কিরকম ভাবে চলছে বা কিরকম অভিব্যক্তিতে তার পরিবর্তন হচ্ছে। ছোট ছোট কিছু গাণিতিক সমস্যা হার্ডি-ওয়েনবার্গ থেকে অনেক সময় চলে আসে বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে, তো আমরা দুই একটা এখানে আলোচনা করবো। একটা আমি সহজেই প্রবলেম এখানে তুলে ধরছি, যে প্রবলেমটা কি, একটি পপুলেশনে 98 জন সদস্য আছে যারা প্রচ্ছন্ন গুণযুক্ত, কিন্তু মোট সদস্যের সংখ্যা এখানে 200 জন। তবে কত শতাংশ এই পপুলেশনে হেটেরোজাইগাস আছে? তাহলে 200 জনের মধ্যে 98 জন হচ্ছে প্রচ্ছন্ন গুণযুক্ত, তার মানে এই জিনের ফ্রিকোয়েন্সিটা হচ্ছে 0.49। তার মানে শুধু কিউ স্কয়ার ডি 0.49 হয়, তাহলে কিউ সমান সমান কত, 0.7। আর আমরা জানি পি প্লাস কিউ সমান সমান 1, তাহলে সুতরাং পি জিনের ফ্রিকোয়েন্সি আমরা সহজেই বের করতে পারবো 0.3। আর এখন চেয়েছে হেটেরোজাইগাস, হেটেরোজাইগাস মানে 2 ইনটু পি কিউ, তাহলে এখানে 2 পি এর ভ্যালু এবং কিউ এর ভ্যালু বসালে আমরা 0.42 পাচ্ছি, অর্থাৎ শতাংশতে 42%। এটা আরেকটি গাণিতিক সমস্যা, কোনো একটি বিড়ালের পপুলেশনে মোট সদস্যের সংখ্যা 1000, এর মধ্যে 840টি হচ্ছে কালো বিড়াল যেটা প্রকট, এবং এখানে চাচ্ছে তবে হোমোজাইগাটের ফ্রিকোয়েন্সিটা কত। তাহলে আমরা এখানে বের করবো কি 840 জন 1000 জনের মধ্যে, তাহলে পি স্কয়ার হচ্ছে 0.6, আর ঠিক একইভাবে কিউ স্কয়ার এই ফর্মটা থেকেও বের করতে পারি আমরা 0.4। তো এখন হোমোজাইগাটের ফ্রিকোয়েন্সি, হোমোজাইগাট মধ্যে হোমোজাইগাট ডমিনেন্ট যাচ্ছে এখানে, এটা একটু বলে রাখা ভালো যে হোমোজাইগাট প্রকট। তাহলে হোমোজাইগাটের ফ্রিকোয়েন্সি আমরা বের করছিলাম, তো ফ্রিকোয়েন্সিটা ছিল 0.6, তো এর স্কয়ার মানে 0.36, এটাই হচ্ছে তার উত্তর। হার্ডি-ওয়েনবার্গের সূত্র অনেক বইয়ে ব্যাখ্যা করা আছে, তবে আমি তুলনামূলকভাবে ব্যাপারটাকে সহজ করার চেষ্টা করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বড় কোশ্চেন হিসাবে এটা অনেক সময় আসে, বা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে আমরা এর কিছু গাণিতিক সমস্যাও পেয়ে থাকি। তো সমস্যাগুলি খুবই সোজা, একটু লক্ষ্য করলেই তোমরা বুঝতে পারবে। এখানে আমি দুই একটা উদাহরণ দিয়ে দেখিয়েছি, আরও বেশ কিছু তোমরা সলভ করো, তাহলে এই বিষয়টার সম্পর্কে তোমাদের দক্ষতা বাড়বে। থ্যাংক ইউ।